তাই স্বাধীনতার ৫৫ বছর পরও এখনো আমরা একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েমের স্বপ্ন দেখি। আমরা প্রতিশ্রুতি দেই সমাজের সর্বক্ষেত্রে গণতন্ত্রের চর্চা করব। গণতন্ত্র বলতে আমরা কি বুঝি? গণতন্ত্র মানে নিশ্চয়ই জনগণ শুধু ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে সেইটি নয়। গণতন্ত্র হচ্ছে সেটি জনগণের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী তার সরকার রাষ্ট্রকে পরিচালনা করবে। আজকে আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, আমাদের কোনো ক্ষমতা নেই। ক্ষমতা তাদের হাতে যারা আমাদেরকে নির্বাচিত করেছেন। অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা জনগণের পক্ষে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করবে, এটি সাংবিধানিক কাঠামো। অতীতের ধারাবাহিকতায় একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবারও সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে। আমরা খুব স্পষ্ট করে বলেছি, আমাদের নেতা তারেক রহমান অত্যন্ত স্পষ্ট করেছে, এটি ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় না যাওয়ার বিষয় নয়, এটি ক্ষমতার বিষয় নয়, এটি দায়িত্ব পালনের সুযোগ মাত্র, যে সুযোগটি জনগণ আমাদের কাছে অর্পণ করেছে। আমরা এই সুযোগটি কেন চেয়েছিলাম? আমরা এই সুযোগটি চেয়েছি বলেই তো বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা বারবার গণতন্ত্রের পক্ষে কথা বলেছি। গণতন্ত্রের পক্ষে কথা বলবার অপরাধেই তো আমার দলের ৫,০০০-এর উপর নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে। গণতন্ত্রের পক্ষে কথা বলবার অপরাধেই তো আমাদের ৭ শতাধিক সহকর্মী গুম হয়ে গেছেন, যারা আজও তাদের পরিবারের কাছে ফেরত আসেননি। গণতন্ত্রের পক্ষে কথা বলবার অপরাধে শুধু আমার ভাইয়েরা নয়, এখানে উপস্থিত আমার বোনেরাও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন, তারা অন্তরীণ হয়েছে। গণতন্ত্রের পক্ষে কথা বলবার জন্যই তো আমাদের প্রিয় নেত্রী, যাকে মায়ের আসনে অধিষ্ঠিত করেছিলাম, সেই দেশের একটি বেগম খালেদা জিয়াকে একটি প্রহসনের বিচারে কারারুদ্ধ করা হয়েছিল। তিনি গণতন্ত্রের পক্ষে কথা বলেছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনোদিন আপোষ করেননি। আমরা সেই দলের সহকর্মী, আমরা সেই দলের কর্মী বাহিনী, আমরাও সেই গণতান্ত্রিক চেতনা হৃদয়ে ধারণ করেই কিন্তু আমরা রাজপথে আলিঙ্গন করেছি। বলতে কোনো দ্বিধা নেই, এই যশোরের সূর্য সন্তানেরা যশোর, খুলনা, ঢাকার রাজপথ প্রকম্পিত করেছে তাদের স্লোগানে স্লোগানে। তাদের সাহস সারা বাংলাদেশকে পথ দেখিয়েছে। কিন্তু এটাও তো সত্য, গণতন্ত্রের চেতনা, যেই চেতনা নিয়ে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অবতীর্ণ হয়েছিলাম, সেই চেতনা কিছুটা হলে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়। ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ। সেই আদর্শ ধারণ করেই তো আমরা রাজনীতি করি, রাজনীতির মাঠে এসেছিলাম। কিন্তু যখন দেশ নয়, দল নয়, ব্যক্তি গুরুত্বপূর্ণ হয়ে যায়, তখন একদিকে যেমন সংগঠন ক্ষতিগ্রস্ত হয়, দলও ক্ষতিগ্রস্ত হয়, দেশও ক্ষতিগ্রস্ত হয়। সেটি কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি। তাই যেটি আমার পূর্ববর্তী বক্তা যশোর জেলা পরিষদের নব দায়িত্বপ্রাপ্ত প্রশাসক বলেছেন, আমাদের প্রিয় নেতা দেলোয়ার হোসেন খোকন বলেছেন, যদি সত্যি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, যে চেতনা গণতান্ত্রিক এবং একটি বৈষম্যহীন বাংলাদেশের কথা বলে, সেক্ষেত্রে আবারও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে নতুন করে উজ্জীবিত হতে হবে। অর্থাৎ ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। যদি সেটি করতে পারি, তাহলে নিশ্চিত থাকবেন জনগণের কাছে দেওয়া অঙ্গীকার আমরা রাখতে পারছি। আমরা এমন একটি দল করি, যেই দলের কর্মী হিসেবে আমরা গর্ববোধ করতে পারি। নির্বাচনের আগে আমরা জনগণের কাছে যে কথা দিয়েছিলাম, আমাদের নেতা তারেক রহমান যে কথা যশোর সহ সারা বাংলাদেশের সকল নির্বাচনী সমাবেশে দিয়েছিলেন, সেই কথা আজ আমরা
বাস্তবায়ন করছে। বিএনপি যখন তার নির্বাচনী ম্যানিফেস্টো ডিক্লেয়ার করে, সেদিন আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছিলেন, এটি নিছক কোনো কথা বলা নয়, এটি গদ বাঁধা কোনো নির্বাচনী ইশতেহার নয়, এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে বাংলাদেশের জনগণের একটি সামাজিক চুক্তি। আর জনগণ যদি আমাদের উপর আস্থা রেখে আমাদেরকে সরকার পরিচালনার সুযোগ দেন, এই সামাজিক চুক্তি ইনশাআল্লাহ রাষ্ট্রীয় চুক্তিতে পরিণত হবে। অর্থাৎ জনগণের কাছে দেওয়া ওয়াদা বিএনপি নির্বাচনের কাছে আগে করেছিল। জনগণ যখন বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ করে দিয়েছে, জনগণের কাছে দেওয়া অঙ্গীকার আজ বাংলাদেশ সরকার পূরণ করতে দায়বদ্ধ। আর তাই আপনার আমার হাতের কালি মুছে যাবার আগে আমরা জনগণকে দেওয়া ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করা শুরু করেছি। আমার মা বোনেরা, আমার ভাইরা ঘরে ঘরে একটি বার্তা দেবার চেষ্টা করেছেন। প্রতিটি নারী সমাবেশ, প্রতিটি উঠান বৈঠকে একটি কথা বলবার চেষ্টা করেছেন, আমরা যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই তাহলে ইনশাল্লাহ আমরা অসচ্ছল পরিবারের সচ্ছলতা আনবার জন্য আমরা ফ্যামিলি কার্ড চালু করব। আপনারা নিশ্চয়ই দেখেছেন ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে এই বাংলাদেশের বিভিন্ন প্রান্তের প্রায় 36,500 নারীকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে। এই অভিজ্ঞতা বাংলাদেশ রাষ্ট্র কিংবা অতীতের কোনো সরকারের ছিল না। তাই একটি পাইলট প্রজেক্ট, অর্থাৎ আমরা কোন কায়দা এটা দিলে যথাযথভাবে উপকারভোগীর হাতে পৌঁছাবে, কোনো ত্রুটিমুক্তভাবে সেটি নিশ্চিত করবার জন্য এই পাইলট প্রজেক্ট। আপনারা জেনে খুশি হবেন ইনশাআল্লাহ আগামী জুন মাসের মধ্যেই আমরা আশা করছি যশোরের কিছু মা বোন এই ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। জনগণের কাছে আমরা ওয়াদা করেছিলাম, বাংলাদেশের কৃষকদের কাছে ওয়াদা করেছিলাম, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে, সরকার গঠনের সুযোগ পেলে আমরা ইনশাল্লাহ তাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করে দিব। বাংলাদেশের কৃষক যারা বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করবার সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সরকারকে তার রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রায় 1600 কোটি টাকা খরচ করতে হচ্ছে। নিশ্চয়ই আপনাদের স্মরণে আছেন তারেক রহমানের মাতা, আমাদের প্রিয় নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে যখন প্রথম প্রধানমন্ত্রী হন, তিনি সেদিন 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করে দিয়েছিলেন। আজ তার সন্তান আজ 2026 এসে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করে দিয়েছে। নির্বাচনের আগে আমরা অঙ্গীকার করেছিলাম ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং ধর্মীয় বিভিন্ন গুরু যারা আছেন, পুরোহিত যারা আছেন, পাদ্রী যারা আছেন, যাদের সম্মান আছে কিন্তু সংসারে সচ্ছলতা নেই, তাদেরকে আমরা সম্মানী ভাতার আওতায় আনব। নিশ্চয়ই আপনারা প্রত্যক্ষ করেছেন পবিত্র ঈদ উল ফিতরের পূর্বে ঢাকার ওসমানী মিলনায়তনে আমাদের প্রিয় নেতা তারেক রহমান, বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, এই ধরনের আলেম ওলামা ধর্মগুরুদেরকে তিনি সম্মানী ভাতা দিয়েছেন। আপনারা খুশি হবেন ওসমানী মিলনায়তনের সেই অনুষ্ঠানে যশোর থেকেও আমাদের ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং পুরোহিতদের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে সরকারের কাছ থেকে সম্মানী ভাতা গ্রহণ করেছে। আমরা অঙ্গীকার করেছিলাম সারা বছর বর্ষার পানি ধরে রেখে আমরা কৃষকদের সেচের বন্দোবস্ত করতে চাই, যাতে করে সেচের পেছনে যে ডিজেল কিংবা বিদ্যুৎ ব্যয় হয় সেই খরচ কমালে কৃষকদের ফসল উৎপাদন ব্যয় যেন কমে। আমরা সেই কারণে আমরা কৃষক কার্ড চালু করতে চেয়েছিলাম। আমরা বলেছিলাম কৃষক কার্ডের মাধ্যমে
সরকারি ভর্তুকি, সার, বীজ এবং কীটনাশক কৃষকদের কাছে ন্যায্য মূল্যে পৌঁছাবে। আপনারা নিশ্চয়ই জানেন আগামী 1 বৈশাখ 14 এপ্রিল আমরা পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড চালু করতে যাচ্ছি। আমাদের অঙ্গীকার ছিল খাল খনন কর্মসূচির মাধ্যমে, যে কথা বলছিলাম, একদিকে জলবদ্ধতা নিরসন, অপরদিকে বর্ষার পানি ধরে সেচের বন্দোবস্ত। আপনারা জেনে খুশি হবেন, আমরা যশোর জেলা বিএনপির নেতৃবৃন্দ আগামীকাল সকাল 8:30টায় কেশবপুরে যাব। সেখানে আনুষ্ঠানিকভাবে যশোর জেলার খাল খনন কর্মসূচি শুরু। প্রিয় সাথী সহযোগিতাবৃন্দ, একটি পারিবারিক কার্ড, একটি কৃষক কার্ড ওলামা মাশায়েখদের প্রতি অঙ্গীকার কিংবা কৃষকদের প্রতি অঙ্গীকার, এটি কোনো রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি মুক্তিযুদ্ধের চেতনা। অর্থাৎ সরকার সমাজের সকল শ্রেণী পেশার মানুষের চাহিদা পূরণ করতে সদা সতর্ক থাকবে। এটি কোনো দাক্ষিণ্য নয়, এটি কোনো দয়া নয়, এটি করুণা নয়, এটি বাংলাদেশের জনগণের হক। বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার সেই হক আদায় করবার চেষ্টা করছেন। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সেই হকটি আদায় করবার চেষ্টা করছেন। প্রিয় সাথী সহযোগিতাবৃন্দ, তাই আমরা যারা রাজনৈতিক কর্মী, আমাদের দায়িত্ব রয়েছে প্রতিবেশীর হক আদায় করা, আমাদের দায়িত্ব রয়েছে আত্মীয় স্বজনের হক আদায় করা, আমাদের দায়িত্ব রয়েছে সমাজের হক আদায় করবা। কিন্তু আমরা যদি আমাদের প্রতিবেশী, আমরা যদি আমাদের আত্মীয় স্বজন এবং আমরা যদি আমাদের সমাজের হক আদায় করতে ব্যর্থ হই, আপনি আমি কিন্তু সাধারণ মানুষ নই, আপনি আমি রাজনৈতিক কর্মী। আপনি আমি যদি এই হক আদায়ে ব্যর্থ হই, এই দায়িত্ব শুধু আপনার আমার ব্যক্তির কাঁধে বর্তায় নয়, সেটি আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরেও বর্তায়। আর তাই আমি বলবো, জনগণের, প্রতিবেশী, আত্মীয় স্বজনের হক আদায়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। করতে ব্যর্থ হবেন, বুঝতে হবে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চেতনা এবং আদর্শচ্যুত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শচ্যুত হলে তার বিএনপি পরিবারে তিনি জায়গা হারাবেন, এটি আমি স্পষ্ট বার্তার মাধ্যমে মনে রাখতে হবে। রাজনীতি করি সমাজের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, রাজনীতি করি আমার এলাকার মানুষ আরেকটু ভালো যেন থাকে সেই ক্ষেত্রে ভূমিকা রাখবার জন্য। যারা এলাকার মানুষের কথা না ভেবে নিজের কথা ভাবতে ব্যস্ত, মনে রাখতে হবে রাজনীতি তাদের জন্য নয়। যারা অন্যের কথা ভাবতে পারবেন, রাজনীতি তাদের জন্য, এবং সেটি আমাদেরকে মনে রাখতে হবে। আমরা জিয়াউর রহমানের আদর্শ হৃদয়ে ধারণ করি, দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে অভিভাবক মেনে মায়ের আসনে অধিষ্ঠিত করে রাজনীতি করেছি, গণতন্ত্রের পক্ষে লড়াই করেছি। আজ আমাদের সৌভাগ্য আমরা তাদেরই উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে কাজ করেছি। নির্বাচনের আগে বারংবার একটি কথা বলেছিলাম, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনি আমি তারেক রহমানের সহকর্মী ছিলাম, এটি আমাদের জন্য গৌরবের। কিন্তু নতুন করে বাংলাদেশ গঠনে আমরা তারেক রহমানের সহযাত্রী হতে পারবো কিনা, এটি আমাদের 5ই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময় এবং আগামী দিনের আমাদের কর্মপন্থা নির্ধারণ করে দেবে। যদি এটি করতে ব্যর্থ হয়, নিশ্চিত থাকবেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারেক রহমানের সহকর্মী হলো নতুন বাংলাদেশ বিনির্মাণে আদর্শচ্যুত কোন মানুষের তারেক রহমানের সহযাত্রী হবার কোনো সুযোগ নেই। তারপর পরে এই পৃথিবীর অন্তত 80টি দেশে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেল, অকটেন এবং পেট্রোলের মূল্য যুদ্ধ শুরুর আগে থেকে অদ্যাবধি 75% বৃদ্ধি পেয়েছে।
দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অধিকাংশ দেশে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে। জ্বালানির মূল্য যদি বৃদ্ধি পায়, বিদ্যুৎ উৎপাদন খরচ বৃদ্ধি পায়, অর্থাৎ বিদ্যুতের মূল্য বৃদ্ধি পায়। জ্বালানির মূল্য বৃদ্ধি পেলে পরিবহনের ব্যয় বাড়ে, সেক্ষেত্রে জিনিসপত্রের দাম বাড়ে, মূল্যস্ফীতি তৈরি হয়, সাধারণ মানুষের সংসার পরিচালনায় কষ্ট হয়। কিন্তু এই অবশ্যম্ভাবী, এই অনিবার্য পরিস্থিতি আপনার আমার কারোর কর্মফল নয়, এটি একটি বৈশ্বিক সংকট। এরপরও তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এই যুদ্ধের আঁচ যেন বাংলাদেশের জনগণের গায়ে না পড়ে সে ব্যাপারে সদা সতর্ক হয়েছে। আর তাই আমরা প্রতিদিন গড়ে জ্বালানিতে 167 কোটি টাকা ভর্তুকি দিচ্ছি, যাতে করে বাংলাদেশের জনগণের জীবন মান একটু হলেও সহনীয় থাকে, যাতে করে তাদের কষ্ট বৃদ্ধি না পায়। কিন্তু মনে রাখতে হবে, এই সরকার কোনো অনির্বাচিত সরকার নয়। এই সরকার রাতের আধারে ভোট কেটে ক্ষমতার চেয়ার দখল করা সরকার নয়। এই সরকারের শক্তি সরকারি প্রশাসন যন্ত্র নয়। এই সরকারের শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ, যারা ভোট দিয়ে সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছে। তাই আজ যেন এই বৈশ্বিক সংকট মোকাবেলায় বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রচেষ্টা যারা বিঘ্নিত করবার জন্য আপনার আমার আশেপাশে যদি কেউ ষড়যন্ত্র করে, এ ব্যাপারে আমাদের সদা সতর্ক দৃষ্টি রাখতে হবে। মনে রাখতে হবে, আপনি আমি যদি আমাদের প্রয়োজনের অতিরিক্ত খাদ্যদ্রব্য গ্রহণ করি, তাহলে বাড়ির কোনো কোনো সদস্য ওই দিনে তাদেরকে অভুক্ত থাকতে হয়। আমি আপনাদেরকে বলবো, যারা জীবনে কোনোদিন এক ফুল ট্যাঙ্কি মোটরসাইকেলে তেল নেননি কিংবা ফুল ট্যাঙ্কি প্রাইভেট কারের তেল নেননি, আজ অহেতুক ফুল ট্যাঙ্কি আপনার তেল নেবার কোনো কারণ নেই। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, তারেক রহমানের সরকার আপনার প্রয়োজন মেটাতে সদা প্রস্তুত। আপনার যতবার পেট্রোল পাম্পের তেল নেবার প্রয়োজন, আপনি ততবার যাবেন, আপনি ততবারই তেল পাবেন। কিন্তু আপনি যদি একবারে অতিরিক্ত জ্বালানি সংগ্রহ করেন, আপনি অন্যের হক নষ্ট করছেন। আপনারা নিশ্চয়ই সেদিন খেয়াল করেছেন, আমাদের তথ্য উপদেষ্টা বলেছেন একটি ব্যাংক ব্যবস্থা কিভাবে পরিচালিত হয়। সকল ব্যাংকের গ্রাহক যদি আজ রাতারাতি ব্যাংক থেকে তাদের টাকা উত্তোলন করতে চান, তাহলে ব্যাংক ব্যবস্থায় ধস নামবে। আজকে এই বিষয়টি আপনাদেরকে বিবেচনায় নিতে হবে, জনগণের কষ্ট বিবেচনায়। এটা আমি বললাম, শুধু জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নয়, এর সাথে সকল কিছুর মূল্য বৃদ্ধি জড়িত। সে কারণে আমরা এই কাজটা আমরা এখনো পর্যন্ত সতর্ক রয়েছি। আমাদের যদি সুযোগ থাকতো, আমি আপনাদেরকে বলছি, আমাদের যদি সুযোগ থাকতো, আমরা উপরন্তু জ্বালানি তেলের মূল্য কমিয়ে দিতাম, যাতে করে বাংলাদেশের জনগণের কষ্ট আরো কমে যায়। প্রিয় সাথী সহযোদ্ধাবৃন্দ, তাই আমাদের জীবনযাপনে কৃচ্ছতা সাধন করতে হবে, অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি নেভাতে হবে। আমি তাই আমার জেলার প্রেসিডেন্টকে বললাম, মঞ্চের উপরে এত আলো কেন? এই অপ্রয়োজনীয় আলো আপনি যখন জ্বালাবেন, প্রয়োজনের সময় আপনি আলো পাবেন না, এটি আমাদেরকে মনে রাখতে হবে। তাই আমরা বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হব। আমরা পরিকল্পনা করছি, যারা প্রান্তিক জনগোষ্ঠী, যারা প্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার করে, বিদ্যুতের অপচয় করেন না, আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরা তথ্যপত্র সংগ্রহ করছি। সুযোগ থাকলে আমরা প্রান্তিক জনগোষ্ঠীর বিদ্যুতের মূল্য কমিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা জীবনের এই কৃচ্ছতা সাধন করতে ব্যর্থ হই, এর মাসুল আমাদেরকে দিতে হবে। ছোটবেলার পড়া কবিতাগুলো আমরা স্মরণে রাখবো, তাহলে জীবন কিছুটা হলে সহজ হবে। সকলের উপর আল্লাহর রহমত কামনা করছি, সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। একই সাথে আজ নতুন করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে একটি গণতান্ত্রিক, একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম অমর হোক, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ।